আপনি যদি ভালোভাবে দুইজন বক্তার বক্তব্যটা শুনেন দেখবেন একজন আছেন আকাশে আরেকজন আছেন পাতালে। এইবার মেসি হচ্ছে পেনাল্টি পায়, মেসিকে 5বার পেনাল্টি দেওয়া হয়েছে, কিন্তু আপনি আমাদের হয়ে বলে গেছেন সেখানেও যে ফ্রান্স 2বার পেনাল্টি পেয়েছিল। শুধু আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়, আর্জেন্টিনা প্লেয়াররা অভিনয় করে, আর্জেন্টিনা সমর্থকরা অভিনয় করে, সেই জায়গায় আপনি বলেছেন ফ্রান্সকে 2টা দেওয়া হয়েছে। ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ। কান্ট্রি বলা যাবে না, কান্ট্রি বলা যাবে। দিস টাইম ইটস ফাউল। আপনারা খেলার নিয়মটা ভায়োলেট করেছেন। এর বাঁশির মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসের নতুন সেগমেন্ট। ঠিক নতুন না, একই সেই জিনিসপত্র থাকছে, শুধু জায়গাটা বদলে গেছে, প্রতিপক্ষ বদলে গেছে। কেননা এতদিন আমরা ছিলাম গ্রুপ পর্বে, আমরা প্রায় 30টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি। সেখান থেকে যারা সেরা পারফর্মার ছিলেন সেই 8 জন বিশ্বকাপের মতোই আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে চলে এসেছে 8টি দল, এবং এরপরে আমরা ধাপে ধাপে একেবারে নকআউট পর্বের মতোই 4টি কোয়ার্টার ফাইনাল, 2টি সেমিফাইনাল এবং সবশেষ ফাইনালের মধ্যে দিয়ে কাকে পেয়ে যাব আমরা, ডায়না? আমরা পেয়ে যাব আমাদের ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসকে, এবং আমরা পেয়ে যাব এবারে 2026 বিশ্বকাপে দেখব যে ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসের ট্রফিটা এখান থেকে কে নিয়ে যায়। দুর্দান্ত। আমার তো মনে হচ্ছে যে মানে সেই কত মাইল দূরে যেন, যাই হোক হিসাবটা আমার ওইভাবে কষা নেই, তবে অনেক লম্বা সময় লাগে, অনেকগুলো ট্রানজিট নিতে হয়। এত দূরে যে বিশ্বকাপটা হচ্ছে সেই উত্তাপ আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশে এসে লাগছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অ্যাক্টিভিটি প্রত্যেকটা ম্যাচের পর বিশেষ 2টি দলে, বিশেষ করে তাদের সমর্থকদের মধ্যে যে ধরনের আলাপ আলোচনা, উত্তেজনা, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস আমাদের এখানে একটা মিনি টুর্নামেন্টই হচ্ছে বিশ্বকাপের সংক্ষিপ্ত সংস্করণ। কি বলেন আপনি? একদমই তাই। এবং আমি একটু যদি জানতে চাই ছোট্ট করে, আপনাদের কেমন লাগছে এই কোয়ার্টার ফাইনালে এসে? দুপক্ষ থেকে আমরা জানতে চাই। তার আগে ডায়না, আমাদের সাথে আজকে প্রথম কোয়ার্টার ফাইনালে কারা অবস্থান করছে দুপাশে, একটু যদি সেটা আমরা জেনে নিই। এক্স্যাক্টলি, আমরা চাই যে আপনারা নিজেদের পরিচয় দেওয়ার সাথে সাথে আপনারাই বলবেন আপনারা কোত্থেকে এসেছেন। আচ্ছা, আমরা এসেছি হচ্ছে বাংলাদেশের ঢাকা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সবুজ এক ক্যাম্পাস, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এদিকে যে 6 জনকে দেখতে পাচ্ছেন সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের বাম পাশে কারা আছেন বন্ধুরা? আচ্ছা, আমরা ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়, আমরা ঢাকা কলেজের স্টুডেন্ট, আমরা ঢাকা কলেজ থেকে এসেছি। এই সেগমেন্টটা যখন শুরু হয় ঢাকা কলেজে, আপনারাই দেখতে পাচ্ছেন ওইখানে কেস কীরকম ছিল, ঢাকা কলেজের স্টুডেন্টদের পারফরমেন্স কীরকম ছিল। পরবর্তীতে আপনারাই আসলে স্বীকার করবেন যে ওই কেস যদি আমরা এখানে ধরে রাখতে পারি, অবশ্যই আমরা বিশ্বাস করি এই কোয়ার্টার ফাইনালে ঢাকা কলেজ একটা ভালো ফলাফল প্রত্যাশা করছি। বোঝা গেল দুই পক্ষে আসলে নিজেদেরকে বেশ প্রিপারেশন নিয়েই এখানে এসেছেন, কথাবার্তায় সেটি একেবারেই পরিষ্কার। তবে ডায়না, মজার ব্যাপার হচ্ছে এতদিন তারা নিজের হোম গ্রাউন্ডে খেলেছেন, অর্থাৎ নিজের ক্যাম্পাসে ছিলেন। আজকে কিন্তু একেবারে নিউট্রাল গ্রাউন্ড, দুজনের জন্যই আমাদের এই একেবারে একটা নিরপেক্ষ ভেন্যুতে আপনাদেরকে খেলতে হচ্ছে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। আবহাওয়ার সাথে আশা করি এতক্ষণে লম্বা সময় বসে থাকতে হয়েছে, দুঃখিত। এটা আসলে আপনাদেরকে কন্ডিশনিংয়ের জন্য আপনাদেরকে সময়টা রাখা হয়েছে এখানে, একটু সময় এখানে অপেক্ষা করে এখানকার আবহাওয়ার সঙ্গে যেন আপনারা খাপ খাইয়ে নিতে পারেন, পারফরমেন্স ভালো হয় সেই কারণে। ডায়না, আমরা আজকে কি সেগমেন্ট করব? আমরা যখন আপনাদের ক্যাম্পাসে গিয়েছিলাম তখন আমরা যেই সেগমেন্টগুলো করেছিলাম আজকে সেগুলোই থাকছে, তবে একটু ভিন্নতা থাকছে। প্রথমে একটা সেগমেন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গেস দ্য প্লেয়ার। এবং এমনকি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে মাস্কটের বদলে এখন প্লেয়ার যোগ হয়েছে। সুন্দর সুন্দর প্লেয়ার দেখতে পাচ্ছি। এই সুন্দর সুন্দর প্লেয়ারদের নামটাই আপনাদেরকে গেস করতে হবে। ফার্স্টের যে সেগমেন্ট আমাদের অ্যাড হয়েছে গেস দ্য প্লেয়ার, এরপরে একই রকমভাবে আমাদের একটা গেম আউট হয়েছে, একটা গেম রয়ে গিয়েছে, সেটা হচ্ছে হিট দ্য টার্গেট এবং ডিবেট, আর সর্বশেষ কুইজ। আমরা আজকে গেস দ্য প্লেয়ার দিয়ে শুরু করছি, যেটা আমাদের আজকে নতুন সেগমেন্ট, এবং কোয়ার্টার ফাইনালে যেটা আমাদের নতুন অ্যাড হয়েছে। আমাদের 2 দলে এর আগে আমরা 5 জন করে প্লেয়ার দিয়ে শুরু করেছিলাম, বাট আজকে আমরা একটা ক্যাম্পাস থেকে 6 জন প্রতিনিধিকে পেয়েছি। আমাদের হাতের ডানে জাহাঙ্গীরনগর এবং আমাদের হাতের বাঁয়ে ঢাকা কলেজ। গেস দ্য প্লেয়ারে জ্যাভলিন আমরা 4 জন প্লেয়ার নিয়ে খেলবো। হ্যাঁ, আমরা 4 জন খেলোয়াড় এখানে, আপনাদের 6 জনের মধ্যে থেকে 4 জন এখানে পার্টিসিপেট করবেন। আপনারা ঠিক করবেন কারা অংশগ্রহণ করতে চান। এর মধ্যে একজনকে আমাদের কাছে এখানে তিনি আসবেন, যিনি এই প্লেয়ারের নামটা গেস করবেন। আমরা আশা করব আপনারা দলের যখন স্ট্র্যাটেজিটা সাজাবেন, যিনি খুব বেশি নিবিড়ভাবে ফুটবল ফলো করেন তিনি আশা করি ওই স্পটটাতে থাকবেন, তিনি কথাটা বলবেন, তিনি গেস করবেন। আর বাকি যারা আছেন তাদের ভেতর থেকে, অর্থাৎ এই বাকি 3 জন থাকবে, তারা ক্লু দেবেন। ক্লুর ক্ষেত্রে যেটা আগেও বলে দেওয়া হয়েছে আপনাদেরকে, সরাসরি নাম, দেশের নাম আপনারা বলতে পারবেন না, তবে বিভিন্ন পরিসংখ্যান দিতে পারেন,
তার ক্লাবে কোন কোন ক্লাবে খেলেছে সেটা বলতে পারেন। তো সেই জায়গা থেকে আপনাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, তবে গেস করবার ক্ষেত্রে আপনাকে সঠিক উত্তরটা বলতে হবে 1 মিনিট সময়ের ভেতরে। তো আমরা টস করে শুরু করে দিই নাকি? দুই ক্যাপ্টেনকে আমরা মাঝখানে চলে আসার জন্য প্লিজ। এটা হেডস, এটা টেলস। ওকে, কে কল দিচ্ছে? আমি কল দিচ্ছি। ওকে, হেড। heads is the call and it is tails. It is tails. Tails. টেলস। ওকে, ওকে, তাহলে আপনি টসে জিতেছেন, আপনার কয়েন আপনার কথা শুনেছে মনে হয়। আমরা আগে খেলবো। আগে খেলবেন? ওকে, ঠিক আছে। ওকে, প্লিজ হ্যাভ এ সিট। Okay. এবং আমরা গেস দ্য প্লেয়ারে যে 4 জন আপনারা অংশগ্রহণ করবেন সেই 4 জন একটু যদি উঠে আসবেন না, আপনারা এখানে বসবেন, জাস্ট হাতটা উঠে একটু আমরা দেখতে পারি যাতে যে কোন 4 জন। ঠিক আছে, 1 2 3 1 2 4 3 4 একজন ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। গেস করবেন কে? আপনি প্রথমে গেস করবেন, তাহলে Okay. আপনাকে উঠে চলে আসতে হবে। দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ফাইল চলে এসেছে এবং এখানে আছে প্লেয়ারদের ছবি। যেই ছবি থেকে একটা করে ছবি আপনি চুজ করবেন, অথবা আপনাদের টিম থেকেও যিনি আসবেন তিনি একটা করে ছবি চুজ করবেন। আমি ছবিটা দেখাবো তাদেরকে, যারা ক্লু দেবেন আপনাদেরকে, তারা ক্লু দেবেন এবং আপনারা নাম গেস করবেন। আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি 3টা অ্যাটেম্পট নিতে পারবেন। আপনার সময় থাকবে 1 মিনিট। ওকে, পরিষ্কার? প্লেয়ারের নাম এবং দেশ বলা যাবে না, বাকি সব কিছু বলা যাবে। ওকে ওকে, আমরা শুরু করি। আচ্ছা, তার আগে একটু যিনি খেলছেন আপনার নামটা একটু বলবেন। আমি আনোয়ার হোসেন রুদ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমরা আমাদের খেলাটা শুরু করি। প্রথম ছবিটা যদি আপনি পিক করেন। ওকে, বার্সা প্লেয়ার, মিডফিল্ডার নাম্বার 8। বার্সা প্লেয়ার, মিডফিল্ডার নাম্বার 8। কারেন্ট প্লেয়ার পেদ্রি। ওকে, খুব দ্রুত, মানে মাত্র 10 সেকেন্ডের ভিতরে তিনি বলে ফেলেছেন। বিশাল ব্যাপার। পেদ্রি প্রথম ছবিটি ছিল, ঠিক ছিল কি? আমি তো দেখিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা পেয়ে গেলেন 2 পয়েন্ট। আপনি প্রথম ছবিটা চুজ করেছেন, সো প্রথমটা বাদে পরের যেগুলো আছে সেখান থেকে একটা চুজ করবেন। দিস ওয়ান। ওকে 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 ওকে, এনাফ। এদিকে সরি। হয় নাই, একটু স্লো আছে আর কি। ইন্টার মিলান, ক্লাব ইন্টার মিলান, জার্সি নম্বর 22। ক্লাবে হচ্ছে 10 নিয়ে খেলে। লাউতারো মার্টিনেজ। শট। বাবা রে বাবা। আচ্ছা, বাবা রে এই বাবা। এই ঘড়িটা আমার দরকার নাই, স্টপ ওয়াচ, মানে 9 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে বলে ফেলতেছে। ওকে, ও, আসলে ক্লাবটা বাদ দেওয়া উচিত ছিল। 3 নাম্বারটা আপনি দিয়ে দেন। হ্যাঁ, 3 নাম্বারটা আপনি চুজ করেন। আচ্ছা, হ্যাঁ, আপুর চয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এদিকে। ডাইনাপুর পছন্দ। হ্যাঁ, ডাইনাস চয়েস। ঠিক আছে, 3 নাম্বারটা ডাইনাস চয়েস হবে। দাদাগিরিতে আমরা যেমন দেখতাম যে দাদার পছন্দ। দাদার পছন্দ, রাইট রাইট। ওকে, আমার পছন্দে আমি কিন্তু দেখে নিচ্ছি না, আমি এটা অ্যানোনিমাসলি নিচ্ছি। সেও ওকে, দৈব চয়ন ভিত্তিতে। দেখা যাক ডাইনা কি, কাকে ডাইনা পছন্দ করে। আসলে এটা আমার আমি কিন্তু দেখি নাই। খুশি হ্যাঁ, হয়ে গেছে ডাইনা। আমি দেখি নাই, আমি একদম দেখি নাই, কিন্তু আচ্ছা, ঠিক আছে, যে দেখান, আপনি আসছে ওনাদেরকে দেখান। আজান দিচ্ছে নাকি? যাকে আমি গোট হিসেবে বিশ্বাস করি না, আপনি করেন কেন জানেন? আমি করি না। যার নামে কিছু লিওনেল বললে আপনি আন্দ্রেস সহ্য মেসি। করবেন না। Yes. ও, না, অল টাইম রিয়েল গড। আমি ভাবছিলাম যে এটা আরো আগে, মানে এটা সবচেয়ে কম সময়ে পারবেন, আমি এটা ভাবছিলাম। 14 সেকেন্ড সময় লাগছে, ব্যাপার না। যাই হোক, 3টাই রাইট গেস করেছেন, কংগ্রাচুলেশনস। 3টি প্রশ্ন থেকে 6 পয়েন্ট পেয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওয়েল ডান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথম রাউন্ডে তারা 3টি সঠিক গেস করে এবং সবগুলো মিলিয়ে, একটা 9 সেকেন্ড, একটা 11 সেকেন্ড, 10 সেকেন্ড, একটা 14 সেকেন্ড, তার মানে কত হলো? 33। 24 নয়, ও সরি, 33 33 33 সেকেন্ডের ভিতরে তারা 3টি গেস করেছেন এবং এই 33 সেকেন্ডে 6টি মূল্যবান পয়েন্ট তারা নিয়ে ফেলেছেন। এবার দেখা যাক আমাদের ঢাকা কলেজের যারা বন্ধু তারা কি করেন, কোন 4 জন খেলছেন। প্লিজ উঠে যাবেন, যে 3 জন ক্লু দেবেন তারা সেখানেই থাকবেন, যিনি গেস করবেন প্লিজ কাম টু দ্য সেন্টার। ওকে, আমরা পেয়ে গিয়েছি। আপনি রেডি? এইবারে আপনাকে ওইদিকে ঘুরতে হবে না, আপনি এদিকেই ঘুরবেন। আগে একটা প্লেয়ার চুজ করতে হবে আপনাকে, আপনি শুধু দেখিয়ে দেবেন কোনটা। সেকেন্ডটা কাগজ। ওকে ওকে, নিয়ম কানুন তো জানাই আছে, রাইট? যাও, তারপর ঢাকা কলেজে বৃষ্টিপাত কেমন হচ্ছে? পুরা বৃষ্টিতে বন্যা হয়ে যায় সামনে, তাই না? নিউ নিউ মার্কেটের ওই পাশে কি কোনো জাহাজ চলাচল করে এখন? না, আমরা নৌকা চালানোর ব্যবস্থা করি। নৌকার ব্যবস্থা করে। এখানে কিন্তু একটা এন্টারপ্রেনারদের জন্য কিন্তু একটা সুযোগ।
আপনাদের মুখে শুনতে চাই, ইয়োর টার্ন স্টার্টস। কচ্ছপ এমবাপ্পে ও লেজিট 3 সেকেন্ড 50 ন্যানো সেকেন্ড। কচ্ছপ, মাই গড, নিনজা টার্টলস। ও গুড গেস, মানে আমার খুব ভালো লাগছে কি ওটা, হ্যাঁ কচ্ছপ। নাইস 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 ওয়ান। আচ্ছা সেকেন্ডটা একটু দেখাবেন, সেকেন্ডটা চুজ করেন কোনটা। ওকে, ইয়োর টার্ন স্টার্টস। লেফট উইঙ্গার মাদ্রিদ প্লেয়ার নাম্বার 7। ভিনিসিয়াস জার ওকে, ভিনিসিয়াস জুনিয়র। এটা 6 সেকেন্ড সময় লেগেছে। 3 আর 6 9 টোটাল। দিস ওয়ান এটা যাক ভাই, দুইটা হইতে পারে তো আপনার চান্স আছে, এই জন্য। ও তাই না, ও আচ্ছা লেটস সি। এবারেরটাও সহজ আই গেস। দেখানো হয়েছে। ওকে, ঘুরে যাই এবং আপনাদের সময় শুরু হচ্ছে। ইজিপশিয়ান কিং ও মোহাম্মদ সালাহ কান্ট্রি বলা যাবে না, কান্ট্রি বলা যাবে। দিস টাইম ইটস ফাউল। আপনারা খেলার নিয়মটা ভায়োলেট করেছেন, আপনাদের সুযোগটা হারিয়ে ফেললেন। ওয়েল প্লেড বাই দ্য ওয়ে। আর একটু ভালো করে রুলসটা শুনলে মনে হয় ভালো হতো। না, আমাদের আসলে লাল কার্ড হলুদ কার্ড লাগবে, এরপর আসলে ডিরেক্টরের কাছ থেকে সেই জিনিসটা নিয়ে আসতে হবে। যাই হোক, ব্যাপার না, তবে তারা চেষ্টা করেছে, মানে রুলসের কারণে কিছুটা পিছিয়ে গেল। যাই হোক, তারপরেও এখনো সুযোগ আছে। প্রথম পর্বটি শেষে, অর্থাৎ গেস দ্য প্লেয়ার শেষে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা 6 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে এবং 2 পয়েন্ট পিছিয়ে 4 পয়েন্ট নিয়ে আছে ঢাকা কলেজ ক্যাম্পাস। ওয়েল প্লেড। আশা করা যাচ্ছে পরের রাউন্ডে যেতে যেতে আপনারা সমানে এসে পড়বেন বা এই সমীকরণটা বদলিয়ে ফেলার চেষ্টা করবেন। আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই, না এক্স্যাক্টলি, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব। আমাদের পরবর্তী সেগমেন্টটা হিট দ্য পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের সেকেন্ড যে গেমটা হিট দ্য টার্গেট দুটো চলে এসেছে, -5 এবং +5। আমি একটু বলে রাখি দুই দলের উদ্দেশ্যে, যদি বল এই বোর্ডের যে কোনো জায়গায় টাচ করে তারপরে +5-এ টাচ করে, আমরা কিন্তু মাইনাসটাই কাউন্ট করব। বল যেই বোর্ডকে যদি এখানেও টাচ লেগে তারপর বল এসে এই বোর্ডে লাগে, আমরা কিন্তু -5 কাউন্ট করব। ঠিক আছে? ওকে। এবং আপনারা এক দল থেকে 3 জন সুযোগ পাবেন। এইবারে আমরা যেটা করে থাকি, নর্মালি প্রথম ম্যাচে যারা আগে খেলে বিপরীত দল পরের ম্যাচে আগে শুরু করে। সো এইবারে আমাদের ঢাকা কলেজের যে ক্যাম্পাস রয়েছে তারা আগে করবে। আপনাদের কোন 3 জন কিক নেবেন? 1 2 3 জন। ওকে, ওকে, আপনারা প্রথমে বসে যিনি kick পড়বেন। নেবেন তিনি চলে প্রথমে আসবেন। যিনি কিক নেবেন তিনি চলে যাবেন। লেটস সি। এবং অবশ্যই আপনারা জ্যাভলিনের লাল বাঁশি টেপ- শুনতে লাল পাবেন। টেপ দেওয়া আছে। বাঁশি শুনতে পাওয়ার পরে কিক নিতে হবে। ওকে, গ্রাউন্ডেড শট হতে হবে, উড়িয়ে মারা যাবে না। ওকে, উড়িয়ে মারলে কিন্তু মানে পয়েন্ট মাইনাস হয়ে যাবে আর কি। আর এটা অবশ্যই গড়িয়ে গ্রাউন্ডেড শটে যেতে হবে। ওকে, সাদমান রেডি হয়ে আছে ঢাকা কলেজ থেকে প্রথম কিক নেওয়ার জন্য এবং বাঁশি দেওয়ার সাথে সাথে তিনি কিকটা নেবেন। দেখা কিন্তু যাক। আমার মনে হচ্ছে তিনি একটু টেনশনে আছেন। একটু টেনশন তো থাকবেই, ডায়না, খুবই স্বাভাবিক। দেখা যাক কি করেন তিনি। ও ওয়েল ট্রাইড। একটু কিছুটা কার্ভ করে মারার চেষ্টা করেছেন, বেশ কাছাকাছি দিয়ে গেছেন। অ্যাটলিস্ট স্বস্তির ব্যাপার হচ্ছে মাইনাস বা নেগেটিভ মার্কিং সেইটা হয়নি ডায়না। আমরা Exactly. এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওকে, আমরা প্রথম দেখতে যিনি পাচ্ছি কিক নেবেন, একটু নামটা শুনি। আব্দুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আর্জেন্টাইন জার্সি পরিহিত আব্দুল্লাহ, তিনি তাদের পক্ষ থেকে প্রথম কিকটি নিতে এসছেন এবং দেখা যাক বাঁশি দেওয়ার পরেই দেখা যাক তিনি কি করেন। চোখে মুখে, যখন গেস দ্য প্লেয়ারের রাউন্ডটা ছিল তখন কিন্তু তিনি খুব ভালো ডিরেকশন দিচ্ছিলেন। তবে এখানে কি করবেন? খেলোয়াড়ের নাম বলতে পারা এবং গোল দিতে পারা বা টার্গেটে হিট করতে পারা দুটো ভিন্ন বিষয় ডায়না। দেখা যাক মাঠের খেলায় তিনি কতটা পারদর্শী। ওকে, কিছুটা বাইরে দিয়ে মেরেছেন, যাই হোক ব্যাপার না। মাইনাস পয়েন্ট আসলে কেউ নিতে চাইবে না, এটা খুবই স্বাভাবিক। তবে ঢাকা কলেজের দ্বিতীয় যিনি কিক নেবেন, আপনার নামটা বলবেন। সাব্বির, ঢাকা কলেজের দ্বিতীয় কিক নেওয়ার জন্য সাব্বির এখান থেকে খুব বেশি সরিয়ে নিলে অ্যাঙ্গুলার একটা অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাবেন, বেনিফিট পেয়ে যাবেন। সেই জায়গা থেকে মার্কিংটি করা এবং সাব্বির
মাথায় রাখতে হবে উড়িয়ে মারা যাবে না, গড়িয়ে বলটা আসতে হবে এবং টার্গেটে হিট করতে হবে। আমাদের ভিএআর টিম রেডি হয়ে আছে, কোনো ধরনের রিভিউ প্রয়োজন হলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। ওকে, মানে হিট দ্য ডায়না। আচ্ছা, আসলে হিট দ্য টার্গেট মানে টার্গেট আসলে এখানে কে, সেই প্রশ্নটি এখন বড় করে ধরা পড়ছে। দেখা যাক, ওকে, চাইলে একটু সামনে আসতে পারে, সামান্য 2-3 সেন্টিমিটার। ক্যাপ্টেন এবারে নিজে শট নেবেন। রুদ্র ইংল্যান্ডের জার্সি পরে আছেন, দেখা যাক সামনে ইংলিশরা আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে লড়বে দীর্ঘ সময় পর। আমার কাছে মনে হচ্ছিল সেই ফকল্যান্ডের যুদ্ধ আরেকবার আগামী 15 তারিখ আমরা দেখব। তার আগে সেই দলের সমর্থক কিক নিতে যাচ্ছেন, একটু টেনশনে তো আছেন অবশ্যই। দেখা যাক, ও 5 পয়েন্টারে হিট করে ফেলেছেন, 5 পয়েন্টারে হিট করে ফেলেছেন। আর একটু পিছিয়ে নাবে। ঢাকা ঢাকা কলেজের কলেজের শেষ। তৃতীয় শট কে নিতে আসবেন? ঢাকা কলেজের শেষ শট নিতে আসছেন, শেষ নামটা শট নিতে আসবেন সাদমান। সাদমান। আচ্ছা, সাদমান একজন, আমি একজনই কনফিউজ হয়ে গেছি আর কি, সাদমান এবং ইনজামাম। দেখা যাক আমরা শেষ লড়াইয়ে টিকে থাকার এই শটটাতে ঢাকা কলেজ কি করে। ইনজামাম তিনি শটটা নেবেন বাঁশি দেওয়ার পরেই। রেডি? ওকে, -5। একটু 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 The VAR has decided, after checking different angles, it's a point. And 5 points to Dhaka College. এই মুহূর্তে যেটা হলো, ঢাকা কলেজ 5 পয়েন্ট পেয়ে গেল, কিন্তু আসলে জাহাঙ্গীরনগর তারা কোনোভাবেই আশ্বস্ত হতে পারছে না যে এটা আসলে পয়েন্টটা না, ঢাকা আসলে কলেজ দেখেন, পেয়েছে। এটা চারিদিকে ধরেন বিশ্বকাপ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে এখানে যখন আপনি রিগিং এর কথা বলেন, তাহলে এখানে স্টার ক্যাম্পাসকে নিয়ে এই ধরনের অভিযোগ তারা করতেই পারেন, বাট বাস্তবতা তো আসলে সবাই চোখে দেখবে। আশা করা যায় তারা দেখার পরে সেটি, এবং আমি একটু জাস্টিফিকেশন দেই, যদিও আমার সেটা প্রয়োজন নেই। সেটি হচ্ছে ঠিক এই জায়গাতে, যে কারণে আমিও কনফিউজ হয়েছি। শব্দটা হয়েছে মূলত এই স্কচ Scotch টেপের, tape-এর। যেই এখানে কিছুটা ভ্যাকুয়াম আছে এই ইয়ের সাথে, Exactly. এই জায়গাটায় সাউন্ডটা হয়েছে। এবং এটা আমিও আমারও নিজেও প্রথম ধোঁকা দেখায় মনে হয়েছিল যে মাইনাস হয়েছে, যে কারণে আমরা চেক করেছি, কিন্তু আসলে ক্লিয়ারলি বোঝা গিয়েছে যে মাইনাস হয়নি। ওকে, এ পর্যায়ে আমরা জানি ঢাকা কলেজের পয়েন্ট 4 এবং +5 অর্থাৎ টোটাল 9 এবং জাহাঙ্গীরনগরের পয়েন্ট 6 এবং 5 11। মোট 11। সেই 2 পয়েন্টের ব্যবধান এখন রয়ে সেই গেছে। 2 দেখা পয়েন্টের যাক, ব্যবধান। একটা শট কিন্তু তারা কম নিয়েছে, সুতরাং তাদের কাছে লিডটাকে আরো বাড়ানোর একটা সুযোগ আছে। রয়ে গেছে। আপনাদের শেষ যিনি কিক নেবেন তিনি প্লিজ স্পটে চলে যাবেন। জাহাঙ্গীরনগরের শেষ সুযোগ, এখনো জাহাঙ্গীরনগর 2 পয়েন্ট এগিয়ে আছে ঢাকা কলেজ। দেখা যাক, লিডটাকে অনেকটা বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ তাদের সামনে আছে। ওকে, ওকে, সেফ 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 প্লে করেছেন, কেননা টার্গেটে হিট করতে গিয়ে মাইনাস হলে সেটা লিডের থেকে উল্টো চলে যেত। সুতরাং কিছুটা ট্যাকটিক্যাল গেম আমরা যেমনটা দেখছিলাম, লাউতারো মার্টিনেজ যখন 3-1 গোলে তারা এগিয়ে গেছেন, শেষ 2 মিনিট একেবারে বাম পাশের কর্নার দিয়ে শুধু একটু এইভাবে নিয়ে যাচ্ছেন, এইভাবে এমন করছেন। সো দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন্স ইন ফুটবল পিচ। হিট দ্য টার্গেটে আমরা দেখতে পাচ্ছি বেশ জমজমাট একটা লড়াই হলো, ভিএআর চেক করতে হয়েছে, সেটা নিয়ে কিছুটা মনোমালিন্যও রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সেটি কেটে যাবে আমি বিশ্বাস করি যখন তারা সেটি অন এয়ারে দেখবেন। তারপরেও যদি বলতে হয়, তারা কিন্তু 2 পয়েন্ট লিড নিয়েই হাইড্রেশন ব্রেকে যাচ্ছে। কি বলেন ডায়না, আমরা একটা ব্রেক নিতে পারি? এক্স্যাক্টলি, আমরা হাইড্রেশন ব্রেকে যাব, যেখানে জাহাঙ্গীরনগর 2 পয়েন্টের লিডে আছে এবং আমরা দেখব ঢাকা কলেজ ব্রেকের পরে এসে তাদেরকে টপকিয়ে যায় নাকি আবারও লিডেই থাকে জাহাঙ্গীরনগর। লেটস সি আফটার দ্য ব্রেক। ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস।
স্টার নিউজের সৌজন্যে এই বিশেষ আয়োজনে আজকে আপনারা দেখছেন একটু ভিন্নতা। আমরা প্রত্যেক দিন ক্যাম্পাসে যাই, কিন্তু সেখান থেকে আজকে আমরা নিয়ে এসেছি দুটো ক্যাম্পাসকে, এবং তারাই আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডের প্রথম দুই ক্যাম্পাস। আমাদের সাথে আছে ঢাকা কলেজ এবং জাহাঙ্গীরনগর। আমরা গেমিং সেগমেন্ট এবং গেস দ্য প্লেয়ার অলরেডি দেখে ফেলেছি, এবং সেখানে জাহাঙ্গীরনগর 2 পয়েন্ট এগিয়ে আছে 11 পয়েন্টে, এবং ঢাকা কলেজের পয়েন্ট 9। এবারে আমাদের ডিবেট। ওকে, আমাদের ডিবেটের আজকের যে মোশনটা আছে ডায়না, আমি সেটি বলে দিচ্ছি। এই সংসদ মনে করে আর্জেন্টিনার ডিবক্সের ভেতর প্রতিপক্ষের যে কোনো খেলোয়াড়ের সামান্য ছোঁয়া লাগলেই আর্জেন্টিনার সমর্থকদের পেনাল্টির জন্য কান্নাকাটি করা এক ধরনের নিখুঁত অভিনয় শিল্প। আমি জানি না এই বিষয়টা কে ঠিক করেছেন, আমি খুব মর্মাহত হলাম। তিনি নিঃসন্দেহে একজন ব্রাজিলের সমর্থক হবেন আমার যেটি মনে হয়। এটির পক্ষে বলবে ঢাকা কলেজ এবং বিপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা আশা করছি একটা চমৎকার বিতর্ক দেখতে পারবো, এবং ইতোমধ্যে আমাদের যে 3 জন বক্তা পক্ষে বিপক্ষের তারা বেশ তাদের যেই নোট ডাউন সেটি তার ডিভাইসে কিংবা তাদের হাতের যেই স্ক্রিপ্ট সেটিতে নিয়ে রেখেছেন। ভালো প্রস্তুতি হয়েছে বোঝাই যাচ্ছে। ডায়না, কি মনে হয় আপনার? আমি তো আসলে বিতর্কের বিষয়টা দেখেই আপ্লুত হয়ে গিয়েছি যে বিতর্কটা কেমন হবে এবারে, সেটাই দেখার পালা। আমরা দেরি না করে আসলে শুরু করে দিতে চাই। ওকে, ঠিক আছে। আমি তাহলে পক্ষ দলের প্রথম বক্তা, আপনারা দুজনেই দুপাশের আগে জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে প্রত্যেক বক্তা 2 মিনিট করে সময় পাবেন, নির্ধারিত সময়। আপনাদেরকে 1.5 মিনিটের মাথায় একটা সিগন্যাল দেওয়া হবে যে আর 30 সেকেন্ডস আছে, এই সতর্কতা দেওয়া হবে। আর সবশেষে দলের একজন তিনি যুক্তি খণ্ডন করতে পারবেন, 1 মিনিট সময় পাবেন সেটার জন্য। ঠিক আছে, আমরা পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্যে চলে যেতে চাই, এবং যিনি বলবেন তার নামটি বলে আপনার বক্তব্যটি শুরু করবেন। আমি হচ্ছে নাগিব মাহফুজ ইস্তিয়াক, ঢাকা কলেজ থেকে। আপনার বক্তব্যের সময় শুরু এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে বিতর্ক করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দেখেন 2026 সালের ওয়ার্ল্ড কাপ চলছে। এই মুহূর্তে এই প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যামেরা রয়েছে, 3 জন রেফারি রয়েছে, রেফারি ভিউ ক্যামেরা রয়েছে, এবং ফুটবলের মধ্যে একটি সেন্সর লাগানো আছে মাননীয় স্পিকার। এর মধ্যে এই যে আর্জেন্টিনা যখন প্রতিপক্ষের পায়ে থেকে বল নিয়ে যখন ডিবক্সের মধ্যে ঢুকে একটা নান্দনিক খেলার মাধ্যমে ঢুকে যখন একটি পেনাল্টি আদায় করে নেয় মাননীয় স্পিকার, এটাকে আমরা কখনো হচ্ছে একটি সুন্দর অভিনয় শুধু বলতে পারি না মাননীয় স্পিকার, এটা হচ্ছে একটা নিখুঁত অভিনয় শিল্প মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি হচ্ছে লক্ষ্য করি যে যদি দেখি মাননীয় স্পিকার যে হচ্ছে তারা কি বলতে পারে যে হচ্ছে একটা ফুল ম্যাচ যে পারফরমেন্স, এই পারফরমেন্স দেখে আসলে এটা বিচার করা উচিত মাননীয় স্পিকার। আমরা যদি দেখি আর্জেন্টিনা যে হচ্ছে নান্দনিক যে একটি খেলা খেলে মাননীয় স্পিকার, এই খেলাটা শুধুমাত্র আসলে খেলে যে তারা হচ্ছে পেনাল্টি আদায় করে এটাই মাননীয় স্পিকার। বাট তারা যে বিষয়টা বলতে পারে যে তারা হচ্ছে নেইমারের কথা বলতে পারে, যিনি হচ্ছে ডিবক্সের মধ্যে না, ডিবক্সের বাহিরে গিয়ে তারা হচ্ছে গড়াগড়ি খেয়ে হচ্ছে পেনাল্টির জন্য আবেদন করতে পারে মাননীয় স্পিকার। এছাড়া তারা CR7-এর কথা নিয়ে আসতে পারে মাননীয় স্পিকার। বাট আমরা খেলাধুলা করে ডিবক্সের মধ্যে গিয়ে এরপরে কিন্তু হচ্ছে মাননীয় স্পিকার আমরা পেনাল্টির জন্য আবেদন করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি যে হচ্ছে একটি পেনাল্টি কিন্তু একটি ম্যাচ আসলে বদলে দিতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি দেখেন যে হচ্ছে পৃথিবীতে ফেইলরকে কেউ কিন্তু আসলে মনে রাখে মাননীয় স্পিকার। বাট একটি পেনাল্টির জন্য যদি হচ্ছে একটি ম্যাচ যদি বের হয়ে যাইতে পারে মাননীয় স্পিকার। 2022 সালে যদি দেখি যে ফ্রান্সের ওয়ার্ল্ড কাপে গিয়ে হচ্ছে তারা 2টা পেনাল্টি পায়, আর্জেন্টিনাও পেনাল্টি পেয়েছিল একটা, বাট তারা শুধুমাত্র হচ্ছে যে ফ্রান্সের যে আর্জেন্টিনার যে পেনাল্টি সেই কথাই তারা বলবে, বাট ফ্রান্স যে 2টা পেনাল্টি পায়, 118 মিনিটে একটা পেনাল্টি পায়, এই পেনাল্টির কথা কিন্তু তারা কখনোই বলবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা যে হচ্ছে অভিযোগগুলো আনতে পারে মাননীয় স্পিকার, যে হচ্ছে ফিফা রিগ, একটু আগে যে তারা অভিযোগটা নিয়ে আসছে যে হচ্ছে ওয়ার্ল্ড স্টার ক্যাম্পাসে যে হচ্ছে আমরা সুন্দর মতো 5 পয়েন্ট আমরা পেয়েছি, তারা সেখানে একটি রিগের আবেদন করেছে মাননীয় স্পিকার। বাট তারা এই বিষয়গুলো তারা নিয়ে আসতে পারে মাননীয় স্পিকার। বাট আমরা যদি এখানে দেখি যে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড হচ্ছে ওয়ার মাননীয় স্পিকার। এছাড়াও যদি সময় শেষ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ওকে, প্রথম বক্তা পক্ষ দলের তিনি কিন্তু একই সঙ্গে নিজের অবস্থানটা তুলে ধরার চেষ্টা করেছেন, আবার সম্ভাব্য প্রতিপক্ষ কী বলতে পারে সেটিও কিন্তু একটা অনুমান ভিত্তিক কিছু যুক্তি পূর্বেই তিনি যুক্তি দেখিয়ে দিয়েছেন, বা যুক্তি খণ্ডনের একটা চেষ্টা তার ভিতরে আমরা দেখেছি। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি বক্তব্য শেষ করেছেন। আমরা বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে যেতে চাই। আপনার নামটি বলবেন, নামটি বলে আপনার বক্তব্য শুরু করবেন। আমি ওয়াসিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলতেছি। আমার পক্ষ দলের প্রথম বক্তা ঢাকা কলেজ থেকে, তিনি আসলে আজকের বক্তব্যের বিষয়টি ঠিকমতো ধরতে না পেরে সম্পূর্ণ অযৌক্তিক কথা বলে গিয়েছেন।
আমাদের আজকের বক্তব্যের বিষয় ছিল যে আর্জেন্টিনার সমর্থকরা অভিনয় করে কান্নাকাটি করে পেনাল্টির জন্য, কিন্তু সেটা সম্পূর্ণ অযৌক্তিক। কেননা আমরা এই যে বিশ্বকাপ দেখতেছি, একটা ম্যাচও আমরা কখনো কান্নাকাটি করি নাই যে আমাদেরকে পেনাল্টি দেওয়া হয় নাই, বরঞ্চ অন্যান্য দলের ব্রাজিল কিংবা পর্তুগালের সমর্থকদেরকে দেখছি যে আমাদেরকে পেনাল্টি না বলে খেপায়, আমরা পেনাল্টির জন্য ইয়ে করি, কিন্তু কান্নাকাটিটা আমরা করি না। কান্নাকাটিটা করে আমাদের রাইভাল যারা ব্রাজিল পর্তুগাল যারা আছে তারা, আর তারা কিন্তু আজকের বক্তব্যটাই ধরতে পারে নাই। সো তার সবগুলো কথা ছিল অযৌক্তিক। আর এই যে ভার বা যে সকল উদাহরণ দিয়ে গেছেন এর ভিডিও রেসিস্ট্যান্ট রেফারিরও উদাহরণ দিয়েছেন, তো এগুলোর মাধ্যমে তো আসলে সরাসরি পেনাল্টি কে পাচ্ছে সেটা দেখাই যাচ্ছে, সেখানে কান্নাকাটি করে তো আর পেনাল্টি পাওয়ার কিছু নাই। ইভেন এই যে ফাউল করা হয়, ফাউল করলেই তো পেনাল্টি দেওয়া হয়। তো ফাউল একটা গবেষণায় দেখা গেছে 123টা ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে যে 44% প্লেয়ার ইনজুর্ড হয় জাস্ট ফাউল করার কারণে। তো এখন আপনি কি তাইলে ফাউলকে জাস্টিফাই করতেছেন? আমি যদি পেনাল্টির জন্য দাবি না করি, যেখানে মিলিমিটার ব্যবধানের জন্য অফসাইড কাউন্ট করি, তাহলে ফাউল করলে কেন আমি পেনাল্টি দিব না, কেন করবো না? আমরা যদি 2014 বিশ্বকাপে দেখি, নেইমার কোয়ার্টার ফাইনাল বাদ হয়ে যাওয়ার পর ব্রাজিলের মনোবল সম্পূর্ণ ভেঙে যায় এবং তারা সেমিফাইনালে গিয়ে 7 আপ খায়। তখন যদি ওই নেইমারকে ফাউল না করা হতো, তাইলে কিন্তু হচ্ছে গিয়ে নেইমারকে যদি জাস্টিফাইড থাকতো, তখন কিন্তু আর এই যে ব্রাজিলের এই অবস্থা হতো না। তাই ফেয়ার প্লের জন্য অবশ্যই যদি ফাউল করা হয়, ডি বক্সের ভিতরে ফাউল করা হয়, ওটা প্লেয়াররা এবং সমর্থকরা পেনাল্টি দাবি করতেই পারে, এটা কখনোই অন্যায্য অযৌক্তিক দাবি না। আমাদের মেসি, ম্যারাডোনা, তারপরে মেসিরা যখন যৌক্তিকভাবে শৈল্পিকভাবে বল নিয়ে ডিবক্সে ঢুকবে, তখন যদি তাকে অন্যায়ভাবে বাধাগ্রস্ত করেন, ফুটবলের নৈপুণ্য, সৌন্দর্য, শৈল্পিক খেলাকে নষ্ট করে তাকে লাথি মারেন, সেটা তো কোনোভাবেই কাম্য না। সেটার জন্য অবশ্যই পেনাল্টির দাবিদার। কিন্তু আমরা আর্জেন্টিনার সমর্থকরা কখনোই পেনাল্টির জন্য কান্নাকাটি করি না, বরঞ্চ আপনারাই হচ্ছে গিয়ে বলেন যে কেন আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়। অন্যায়ভাবে আমাদেরকে আঘাত করবেন, আবার আপনারা কথাও শোনাবেন যে পেনাল্টি কেন দেওয়া হচ্ছে, আমরা কেন অভিনয় করছি। আমরা কোনো অভিনয় করতেছি না, এটা আমাদের প্রাপ্য। কারণ আপনি আমার নিশ্চিত গোলকে বাধাগ্রস্ত করতেছেন, আমার প্লেয়ারের লাইফ রিস্কে ফেলাইতেছেন, তার ক্যারিয়ার রিস্কে ফেলাইতেছেন। আমরা দেখছি আপনার ক্যারিয়ার কিভাবে আপনার নষ্ট হয়েছে। সময় শেষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ। বেশ জ্বালাময়ী বক্তৃতা এবং আবেগতাড়িত হয়েছেন কিছুটা বিপক্ষ দলের প্রথম বক্তা। দেখা যাক আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তা কিভাবে এই আবেগের বিস্ফোরণকে উড়িয়ে দিতে পারেন যুক্তির ধার দিয়ে। যদিও বিপক্ষ দলের প্রথম বক্তার কথায় কিন্তু বেশ যুক্তিও ছিল, দেখা যাক সেটা কীভাবে তারা হ্যান্ডেল করে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, আপনি আপনার নামটি বলে আপনার বক্তব্য রাখবেন। আচ্ছা, আমি আজিজুর রহমান পাভেল, ঢাকা কলেজ থেকে। আচ্ছা, প্রথমেই বলি, এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার। অর্থাৎ আপনি সমর্থক হিসাবে এটাকে নিখুঁত শিল্প বলতে পারেন, কেন বলবেন না? আপনি দেখেন শিল্প কখন হয়। আপনি যদি শিল্প স্বীকার করেন, আপনি যদি শিল্পী হতে পারেন, তাহলে এটাকে শিল্প বলা জায়েজ আছে। আপনি যদি পার্থক্য করেন, জায়েদ খান সে শিল্পী নাকি আমির খান শিল্পী, আমির খানের শিল্পটাকে শিল্প বলা যায়। অর্থাৎ এটা যদি আমার পরবর্তী খেলায় বা পরবর্তী জিনিসে আমি দেখি যে আর্জেন্টিনা এই শিল্প করেও যদি ফাইনালে যেতে পারে, আমি শিল্পতে 100% সমর্থন দিই। দেখেন আজকে ম্যারাডোনাকে কেন বলা হয় হ্যান্ড অফ গড? অর্থাৎ আমরা বলি হ্যান্ড অফ গড, গোটাই কেন বলো ঐশ্বরিক ক্ষমতা। আপনি ঐশ্বরিক ক্ষমতাটা আপনি যে নিখুঁতভাবে গোলটা দিতে পারতেছেন, এই যে নিখুঁত শিল্প, আপনারা যদি মোশনে বুঝতে না পারেন, ডিবেটটা আসলে এখানেই যায় না। নিখুঁত শিল্পটা তখনই যখন আপনি গোলটা দিয়েছেন, আপনাকে বারও ধরতে পারতেছে না, আপনাকে মানে এত ভিডিও অ্যাটেস্টেন্ট রেফারি ধরতে পারতেছে না। অর্থাৎ এটাই নিখুঁত শিল্প, আপনি ধরতেই পারতেছেন না। এটাই হলো আজকের ডিবেট, কিন্তু তারা সম্পূর্ণ ভুল একটা ডিবেট করে গেছে এই হাউজে। অর্থাৎ আমাদের কথাগুলো তারা বলে গেছে। নিখুঁত শিল্পটা আসলে মোশন বুঝতে হবে ভাই, মোশন না বুঝে ডিবেট করলে মোশনে ডিবেট হয় না। এখানে মূল কথা ছিল যে এই যে আর্জেন্টিনা গোলটা দিতেছে, এটার পক্ষে কি নিখুঁত শিল্প, এটাকে শিল্প বলে আমরা কি সংজ্ঞায়িত করতেছি কিনা? আমরা বলতেছি ইয়েস, এটাই শিল্প, এটাই পক্ষে আমরা কথা বলতেছি, এটা নিখুঁত শিল্প। এখন তারা পুরো ডিবেটটা করে গেছে একটা ভুল আর্গুমেন্টের উপর দাঁড়িয়ে। দ্বিতীয়ত আমরা কি দেখেন কৌশল এবং চাহিদা শিল্প হিসেবে কিন্তু স্বীকৃত। আপনার যখন প্রয়োজন হবে, আপনি যখন এটাকে ফুটিয়ে তুলতে পারবেন, তখন এটাকে তো আমরা শিল্প বলি এবং এটাকে আমরা চাহিদা দিতে চাই। দ্বিতীয়ত দেখেন, আপনি যখন যদি ওরা বলে যে এটা চুর বা হইতে পারে, চুরি বা করতে পারে, দেখেন চুরি করলেও যদি চুরটা ধরা না পড়ে, সেই চুর কিন্তু ভালো চুর। অর্থাৎ চুর করে যদি আপনি গোলটা দিতে পারেন, আলটিমেটলি আপনার কিন্তু গোলটা হয়ে যায়, গোলটা হওয়ার পর আপনি বিশ্বকাপ জিতে যান। অর্থাৎ যদি বিশ্বকাপ জিততে হয়, আপনার ফাউলটা যদি ওইখানে গিয়ে করে, ওইটা যদি আপনি কোনোভাবে শিল্পর মাধ্যমে ফুটিয়ে তুলে ফাউলটা নিয়ে নিতে পারেন, গোলটা দিয়ে দিতে পারেন, দ্যাট মিনস আপনার শিল্পটা নিখুঁত হয়েছে এবং এই শিল্প আর্জেন্টিনাকে জিতাবে। আপনার সময় শেষ। দ্বিতীয় বক্তা পক্ষ দলের, মানে আমি তো ভাবছিলাম যে কিছুক্ষণ পরে তিনি উঠে দাঁড়িয়ে যাবেন। বেশ জ্বালাময়ী বক্তৃতা। একই সঙ্গে আমরা দেখলাম যে আসলে আমাদের দেশের যেই রাজনীতি, সেটির সঙ্গে কিছুটা মিল পাওয়া যাচ্ছে আজকে। পক্ষ এবং বিপক্ষ দুজন আসলে
মূল বিষয়টাই ধরতে পারেনি। এই অভিযোগটা দুপক্ষ থেকে করা হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আপনারা দুজনেই আসলে দুজনের পক্ষ থেকে ঠিক জায়গাটাতেই আছেন এখন পর্যন্ত। বিতর্কটা সুন্দর হচ্ছে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনবার জন্য আমরা অপেক্ষা করছি। আপনার নামটি বলে আপনার বক্তব্য শুরু করবেন। আমার নাম হচ্ছে শেখ লোকমান গালিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সময় শুরু হচ্ছে এখন। আমি শুরুতে একটু বলি যে আপনি একটু উত্তেজিত কম হন, এত উত্তেজনার তো কিছু নাই। আচ্ছা, এবার টপিকে আসি। ওনারা সম্ভবত মূল টপিকটা বুঝতে পারেননি। আমাদের টপিক ছিল হচ্ছে ফ্যানরা অ্যাক্টিং কতটা করে, খেলোয়াড়রা কতটা অ্যাক্টিং করে, সেটা কিন্তু ছিল না। ফ্যানদের কান্নাকাটি, দুইজনের বক্তব্যই হচ্ছে খেলোয়াড় কতটা পেনাল্টি নিয়ে দাদাই করে নিতে পারে, সেটা আমাদের আজকের বিতর্কের বিষয় নয়। এবার আসি ফ্যানদের অ্যাক্টিং কতটা করতে পারে সেটা নিয়ে। আমি তো মূল বিষয় নিয়ে কথা বলতে চাই। আশেপাশে যাওয়া, উত্তেজিত হয়ে চিল্লাপাল্লা করা আমার সাথে যায় না, আমাদের সাথে যায় না। তো এবার আসি ফ্যানদের অ্যাক্টিং। তো আর্জেন্টিনার যারা সমর্থক তারা তো পুরো পৃথিবী জুড়ে আছে। তারা কি আসলে হলিউড থেকে অ্যাক্টিং শিখে এসেছে নাকি লন্ডনের কোনো স্কুল থেকে অ্যাক্টিং শিখে এসেছে? তারা আমরা দেখে ভুরুঙ্গমারি উপজেলায়ও আর্জেন্টিনার ফ্যান আছে, চট্টগ্রামেও আর্জেন্টিনার ফ্যান, ভারতে আর্জেন্টিনার ফ্যান, পুরো পৃথিবী জুড়ে। তো কোনো অ্যাক্টিং স্কুল থেকে অ্যাক্টিং শিখলো না। তারা তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর সিনেমাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখে না। তো তারা আসলে এত অ্যাক্টিং স্কিল পাবে কোথায় যে নিখুঁত অভিনয় শিল্প দিয়ে নিজেকে গড়ে তুলবে? এবং যদি ধরে নিলাম তারা অ্যাক্টিং করে, তো এত অ্যাক্টিং যে দর্শকরা করবে কাকে দেখানোর জন্য করবে? টিভি সেটের সামনে কিংবা মোবাইল হাতে তো সে একাই বসে থাকে, তার তো আসলে দর্শক নেই। তাহলে সে আসলে কি করে? তার চোখ দিয়ে যে পানিটা বের হয়, সে যখন একটা ফাউল দেখে তখন তার যে আবেগটা বের হয়ে আসে সেটা সম্পূর্ণ ন্যাচারাল আবেগ, সেখানে কোনো রকম অ্যাক্টিং নেই। আচ্ছা, তারপরেও ধরে নিলাম আপনার বললেন যে সে অ্যাক্টিং করে, তো আপনারা আরও টপিক আনেন ডিবক্সের মধ্যেই কেন অ্যাক্টিং করে? তার মানে কি ডিবক্সের বাইরে থেকে কোনো অ্যাক্টিং করে না? ডিবক্সের বাইরে যদি ফাউল হয়, সামান্য ছোঁয়া লাগলো, আচ্ছা ঠিক আছে, সামান্য ছোঁয়া লাগলে তাহলে কি করবে মানুষজন? কান্নাকাটি করবে। তাহলে আরও অনেক কিছুই তো করতে পারে, চিল্লাপাল্লা করতে 30 পারে, seconds। রাগারাগি করতে পারে, বকাবকি করতে পারে, গালাগালিও করতে পারে। তো সেগুলোও কেউ অ্যাক্টিং নাকি সেগুলো ন্যাচারাল? আর নাকি হচ্ছে আর্জেন্টিনার সমর্থকরা হচ্ছে যদি কোনো ছোঁয়া লাগে তাহলে হচ্ছে বলবে যে ছুঁয়ো না আমায় ওগো, এই বলে হচ্ছে গান গাওয়া শুরু করবে? তো আর্জেন্টাইন সমর্থকদের হচ্ছে এত তো কাজ নেই যে হচ্ছে তারা অ্যাক্টিং দেখাবে বসে বসে। কাকে দেখাবে, কার জন্য দেখাবে? সম্পূর্ণ অযৌক্তিক। প্রতিপক্ষকে একটা অনুরোধ করব, আপনাদের তো এখন আরও একজন বাকি আছে, একটু মূল টপিকটা একটু ভাবেন। যদি আগে থেকে ভেবে না থাকেন এখন ভাবেন, তারপর যদি আপনার কিছু সময় বলার শেষ। থাকে তাহলে বলেন। আপনার সময় শেষ। ধন্যবাদ। আপনার সময় শেষ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তিনি আহ্বান জানিয়ে গেছেন শেষ বক্তাকে যেন যেই স্লাইটলি ফ্যান এবং খেলোয়াড়ের মধ্যে যে এক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে সেটা তারা ডিটেক্ট করছেন বা অভিযোগ করছেন, সেই বিষয়টাকে আলোকপাত করবার অনুরোধ জানিয়েছেন আপনাদেরকে। তৃতীয় বক্তা বা শেষ বক্তা তিনি তার পক্ষের বক্তব্য তুলে ধরবেন। তার আগে নামটা বলবেন। আমি মাহিন আহসান, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এসেছি ঢাকা কলেজ থেকে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, আপনি যদি আসলে বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্যটা খুব সুন্দরভাবে স্লো মোশনে 0.5-এ আইনেন, তাছাড়া বুঝবেন না। ইনি দেখবেন প্রথমে বলার চেষ্টা করে যে আসলে অ্যাক্টিংটা দরকার আছে, অ্যাক্টিং খুব ভালো জিনিস, এরপরে আবার আইসা বলে যে অ্যাক্টিং দরকার নাই, অ্যাক্টিং খারাপ জিনিস, এটা করা যাবে না। মানে তারা আমাদেরকে যে বলার চেষ্টা করে যে আমরা আসলে যুক্তিতে নাই, আমরা মূল বিষয় বুঝতেছি না। আপনি যদি ভালোভাবে দুইজন বক্তার বক্তব্যটা শুনেন, দেখবেন একজন আছেন আকাশে, আরেকজন আছেন পাতালে। এইবার আসেন, আমরা কেন মনে করি এটা নিখুঁত শিল্প? দেখেন, স্টিল লাইক অ্যান আর্টিস্ট নামক একটা বই রয়েছে। যদি একটা ওই আর্ট দিয়ে আপনি একটা জিনিস স্টিল করে আসতে পারেন, ওইটা কখনো বাজে কিছু না, শিল্প বলা হয় ওটাকে। এবং দেখেন, ডিবক্সের ভিতরের কথা বলা হইতেছে এবং সমর্থকরা কেন অভিনয় করবেন না? এটা তো খেলা উত্তেজনার নাকি? সো এটা তো একটা আবেগ আনতে হবে এখানে। এখন যেই সমর্থকরা রয়েছে তারা আবেগটা কোথা থেকে আনবে? খেলোয়াড়দের থেকে আনবে। খেলোয়াড়রা যখন অ্যাক্টিং করবে তখনই তো আবার সেই সমর্থকরা অ্যাক্টিং করার সুযোগ পাবে নাকি? তাদের কথা মতে আসলে আমি জাস্ট টিভির সামনে বসবো, খেলা দেখবো, উঠে যাবো, শেষ। দিস ইজ ফুটবল, দিস নট ফুটবল। দেখেন, যখন আর্জেন্টিনা ডিবক্সের ভিতরে যায়, ওর একটা ইন্টেন্স মোমেন্ট থাকে। ডিবক্সের ভিতরে জাস্ট গোল থেকে 2-3 কদম দূরে, সো ওইখানে হালকা ছোঁয়া লাগলে পুরো যাওয়াটাই কিন্তু যৌক্তিক। এবং সেইখানে অভিনয় করাটা কিন্তু আসলে অবশ্যই যৌক্তিক। এবং সেই অভিনয়টা যখন নিখুঁত হয়ে যায়, আপনার এই অভিনয় দেখে কেউ আপনাকে অবশ্যই বলিউডে ডাকবে না, বুঝতে পারছি? সুতরাং ওই অভিনয়টা অতটুকুই নিখুঁত, আপনার অত দূরে যাওয়ার দরকারই নাই। তারা পুরাটা সময় আসলে সুন্দরভাবে আপনাকে কিছু দেখাইতেই পারে না, নিজেদের মতন, এবং আমাদের ভুল ধরাতে এতই ব্যস্ত থাকে যে বিতর্ক ধরতেই পারে না। ধন্যবাদ। বেশ খানিকটা আগে তার বক্তব্য শেষ করেছেন পক্ষ দলের শেষ বক্তা। এবার বিপক্ষ দলের শেষ বক্তাকে অনুরোধ জানাচ্ছি আপনার বিপক্ষে, অর্থাৎ এই সাবজেক্টের বিপক্ষে আপনার সব শেষ সুযোগ যুক্তির, এরপর যুক্তি খণ্ডনের জন্য দুই দলই 1 মিনিট করে পাবেন। প্রথমে যে বিষয়টি বলতে চাই, যেটা জানতে চাই আমার বিপক্ষ দলের
যারা রয়েছেন তাদের জন্য, এই সংসদ কি প্রমাণের ভিত্তিতে চলছে নাকি মিমের ভিত্তিতে? অবশ্যই প্রমাণের ভিত্তিতে। একটু আগে আমরা দেখেছি আপনাদের যেই শটটি হিট দ্য বারে, সেটা হচ্ছে ভারে গিয়েছে, সেটা কিন্তু মিমের ভিত্তিতে না, সেটা আমরা প্রমাণের ভিত্তিতে আমরা দেখেছি। এবার আসেন আমাদের আজকের আমাদের মূল টপিক, যে এখন মাঠে শুধু রেফারি থাকে না, এর বাইরে তার সঙ্গে দুইজন সহযোগী রেফারি থাকে, একজন চতুর্থ রেফারি থাকে, একজন ভার থাকে। তারপরেও এত কিছুকে উপেক্ষা করে যখন আর্জেন্টাইন কোনো খেলোয়াড় পেনাল্টি পায়, সেটা কিভাবে আপনারা মনে করেন যে এটা একটা আবেগ থাকতে পারে না এই জায়গায়? অবশ্যই থাকবে। এবং একটা টিমের মধ্যে কখন আবেগটা বেশি কাজ করে, একটা টিম কখন সবচেয়ে বেশি পেনাল্টি পায়? যখন সেই টিমের খেলোয়াড়রা সবচেয়ে ভালো খেলবে, যারা সবচেয়ে বেশি ড্রিবল করবে, যারা পেনাল্টি বক্সের মধ্যে সবচেয়ে বেশি বার ফাউলের শিকার হবে। আপনি বিশ্বকাপ ফুটবল সম্পর্কে যদি ধারণা থেকে থাকে, আপনি দেখবেন যে 1930 থেকে 2026 পর্যন্ত 96 বছরের বিশ্বকাপের হিস্ট্রিতে সবচেয়ে বেশি ফাউল করা হয়েছে ম্যারাডোনাকে 152 বার, এবং তারপরে রয়েছে লিওনেল মেসিকে, তাকে 75 বার। তাকে আটকাতে পারে না প্লেয়াররা। এবং আমাদের প্রত্যেকটা মানুষ আমরা আবেগের বাইরে না। আপনারা দেখেছেন যে লিওনেল মেসি 2022-এ যখন ওয়ার্ল্ড কাপ জিতেছে তখন সেও আবেগী হয়েছে। এবং দর্শকরা যখন দেখছে যে লিওনেল মেসি 4জনকে ক্রস করে, 4জনকে ড্রিবল করে সে একাই গিয়ে গোল দিচ্ছে, অবশ্যই সেটা দর্শকদের সে আবেগ থাকবে, এবং সেখান থেকে পেনাল্টি আদায়ের জন্য দর্শকরা বলতেই পারে। আমার মনে হয় আজকে আমাদের প্রতিপক্ষ দলের 30 seconds। বক্তারা যেটা বলছে, তারা যুক্তি নিয়ে না, তারা এখানে আসছে বিদ্রুপ করার জন্য, তারা মূল টপিকে বুঝতে পারেননি। আমি তাই বলি, সংসদের কাছে আজকের যে প্রস্তাব, এটা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তারা কোনো যুক্তি দেখাতে পারেনি আমাদেরকে। আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনারা আমাদেরকে দেখিয়ে যাবেন যে পেনাল্টি হয়েছে কিন্তু ভারে নিয়ে পেনাল্টি দেয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে দর্শকদের চাপে রেফারি হচ্ছে সেটাকে পেনাল্টি দিয়েছে, এমনকি দেখাতে পারবেন? আমার প্রতিপক্ষ দলের বক্তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। আপনার সময় একেবারে শেষ মুহূর্তে আপনি শেষ করেছেন। এ পর্যায়ে আমরা যুক্তি খণ্ডনের জন্য আমরা সময় দেব। বিপক্ষ দল প্রথমে যুক্তি খণ্ডন করবেন। আপনারা 1 মিনিট সময় পাবেন। কে করছেন যুক্তি খণ্ডন? বিপক্ষ দলের যিনি রয়েছেন যুক্তি খণ্ডন করবেন। আপনার নির্ধারিত সময় 1 মিনিট। আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আরও একবার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই বলতে চাই যে আমার বিপক্ষ দলের যারা আজকে আমাদের এখানে এসেছে আমাদের সঙ্গে বিতর্ক করতে, তারা হচ্ছে ফুটবলে বিশ্লেষণ করেনি, তারা প্রমাণ নিয়ে আসেনি, তারা এখানে এসেছে ধারণা নিয়ে এবং বিদ্রুপ করতে। তারা বিতর্কের বিষয় বোঝেননি। তারা প্রথম বক্তা সম্পূর্ণ আমাদের হয়ে বক্তব্য দিয়ে গেছেন। এই জন্য প্রথম বক্তাকে ধন্যবাদ আমাদের হয়ে আরও 2 মিনিট বলে দেওয়ার জন্য। এবং তাদের একটা প্রশ্ন ছিল যে প্রথম বক্তার 2022-এর ফাইনালের কথা। 2022-এ যে শুধু মেসি হচ্ছে পেনাল্টি পায়, মেসিকে 5 বার পেনাল্টি দেওয়া হয়েছে, কিন্তু আপনি আমাদের হয়ে বলে গেছেন সেখানেও যে ফ্রান্স 2 বার পেনাল্টি পেয়েছিল। শুধু আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়, আর্জেন্টিনা প্লেয়াররা অভিনয় করে, আর্জেন্টিনা সমর্থকরা অভিনয় করে, সেই জায়গায় আপনি বলেছেন ফ্রান্সকে 2টা দেওয়া হয়েছে। এই জায়গায় আমাদের একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যে 2022-এ একটি পেনাল্টি ফাইনালে পেয়েছে আর্জেন্টিনা, এর বিপরীতে ফ্রান্সকে 2 বার দেওয়া হয়েছে। আপনারা এটা প্রমাণ করে যাবেন যে তাহলে এখানে কেন আবেগ কাজ করছে না, এই প্রশ্নটা আপনার কাছে রাখতে গেলাম। এবং কেউ ইমোশনের বাইরে নয়, এটা আমি বলেছি। এবং আমার প্রথম বক্তার যে কথাটি বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছেন, সেটি সম্পূর্ণ অযৌক্তিক। আজকের এই সংসদের যেই মূল বিষয়বস্তু, এটার সাথে আমরা তীব্রভাবে আমরা প্রতিবাদ করছি, এটার সাথে আমরা একমত নই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের যুক্তি খণ্ডনের জন্য। এবার পক্ষ দলের পক্ষে যুক্তি খণ্ডন করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, খুব কষ্ট লাগে বিতর্কের শেষ সময় যখন বাংলাদেশের একটা প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে তারা এসে 3 রকমের বক্তব্য দিয়ে যায় এবং সেইটার আমার যুক্তি খণ্ডন করা লাগে, খুব খারাপ লাগে। তারা যখন বলে আমার প্রথম বক্তা নাকি তাদের পক্ষ থেকে বলছে, আমি আমারও বলবো 0.5 নেই, বাট 0.2x খুব সুন্দরভাবে 0.2x যে সুন্দরভাবে স্লো মোশনে যে তৃতীয় বক্তার কথা যদি শুনেন, তিনি পুরোটা সময় আমাদের কথাই বলে গিয়েছেন। হ্যাঁ, তো সুতরাং আসলে তাদের যদি যুক্তি খুঁজতে হয় খুব গভীরে যেতে হবে। তারা প্রমাণ বলে, আমি বলি যে চ্যাট জিপিটির ইউজ খুব ভালোই হয়েছে, আমি দেখছি যা আসলে স্ট্যাট ওই তারা আসলে কি ওই যে একটা দল আছে যারা আসলে বাপ দাদার অনেক প্রাচীন কিছু জিনিসপাতি রয়েছে সেগুলো নিয়ে বারবার ওই স্ট্যাট আনার চেষ্টা করে। আমি দেখছি যে তাদের একটা প্রতিচ্ছবি তাদের ভিতরে আমি দেখতে পেয়েছি। এবং এই যে এইখানটাতেই এই যে তারা এরকম উত্তেজিত হওয়ার কারণেই, দেখেন উত্তেজিত হওয়ার ফলে তারা যদি আজকে ডিবেটটা জিতেও যায়, এখানেই কিন্তু তাদের সেই নিখুঁত শিল্পটা যেটা আজকের মোশনের জিনিস, এইটাই প্রমাণিত হয়ে যাবে। সুতরাং তারা পুরোটা সময় জুড়ে বাংলাদেশের প্রাচীনতম কলেজ ঢাকা কলেজকে জিতানোর যে অপ্রাস প্রচেষ্টা চালিয়েছে, তার জন্য আমি তাদেরকে জানাই ধন্যবাদ। এবং এরই মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। জি এখন বিষয়টি নিয়ে যেহেতু এখন বিতর্কটা শেষ হয়েছে,
আমাদের কাছে যে এই জিনিসটা মনে হয়েছে, উভয় দলের তিনজন বক্তা বক্তব্য রেখেছেন। এরপরে 1 মিনিটে আমি কিছুটা বাড়তি সময় দুজনকেই দিয়েছি, মানে 1 মিনিট 15 সেকেন্ড করে পেয়েছেন যুক্তি খণ্ডনের জন্য। সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে আসলে যে মোশনটা ছিল, এই সংসদ মনে করে আর্জেন্টিনার ডি বক্সের ভেতরে প্রতিপক্ষের যে কোনো খেলোয়াড়ের সামান্য ছোঁয়া লাগলেই আর্জেন্টিনার সমর্থকদের, আই রিপিট, আর্জেন্টিনার সমর্থকদের পেনাল্টির জন্য কান্নাকাটি করা এক ধরনের নিখুঁত অভিনয় শিল্প। এখানে একেবারে পরিষ্কারভাবে মোশনে যেটা বলা হয়েছিল যে এখানে সমর্থকদের অভিনয়টাকে হাইলাইট করা হয়েছে। মাঠের অভিনয় তো আসলে সবাই করে, খেলোয়াড়রা। সেই জায়গাতে আমার মনে হয় ঢাকা কলেজ বিষয়টাকে একটু ন্যারো ডাউন করে ফেলেছেন, বা সেকেন্ড পোর্শন যে অ্যাঙ্গেলটা ছিল সেখানে একটু মনে হয়েছে আমার কি বলবো, এটাকে মিসপাস হয়েছে, কিছুটা অফসাইড হয়ে গেছে। আর আপনাদের ক্ষেত্রেও আমি বলবো যে হচ্ছে সেই জায়গাটা ধরার চেষ্টা করেছেন যে পেনাল্টির মানে সমর্থকরা যে অভিনয় করে, কিন্তু তাদের এটি নিখুঁত অভিনয় শিল্প নয়। আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় যে এটা সাবজেক্টের যে বেনিফিট সেটা মনে হয় যে তাদের কাছেও ছিল, আপনাদের কাছেও ছিল, একটা পারফেক্ট একটা বিষয় ছিল। আরও জমজমাট হয়তো বা হতে পারতো, তবে কিছুটা সাংঘর্ষিক। তারা যদি বলছেন যে অভিনয়, আমি নিজে অভিনয়ের ছাত্র, সেই জায়গা থেকে যখন একজন অভিনয় করে, একজন খেলোয়াড় হোক বা একজন অভিনেতা হোক, অভিনেতা যখন নিখুঁতভাবে সেই আবেগটাকে স্পর্শ করে, তখন তার দর্শক, তার সমর্থক, তার ভক্ত, ফ্যান, তারা সেই আবেগটা তাদেরকে ছুঁয়ে যায়, তখন তাদেরকেও তাড়িত করে। সুতরাং এটি একটি ইনঅ্যাক্ট করার মতো বিষয়। তো আমার মনে হয় সেই জায়গাটাতে জাহাঙ্গীরনগরের কিছুটা গ্যাপ ছিল। তারা এই যুক্তিটা দিলে আরও অনেক বেশি তাদের পক্ষে আপনি এই সাবজেক্টটাকে টানতে পারতেন। তো দেখা যাক, আমার বিচার এখানে বিচার নয়। আমাদের প্যানেল যারা আছেন একটু আমাদেরকে জানাবেন। টেনশনটা কিছুক্ষণ সময় জারি থাক, আমরা আরও একটা হাইড্রেশন ব্রেক নিয়ে আসছি, তারপরে জানা যাবে আজকে ঢাকা কলেজ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক সেগমেন্টে কে জিতেছে। ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। আপনারা উপভোগ করছেন আমাদের স্টার ক্যাম্পাসের কোয়ার্টার ফাইনাল এবং প্রথম গেম আমরা দেখেছি যেখানে জাহাঙ্গীরনগর লিড নিয়েছিল। সেকেন্ড গেমের রেজাল্টটা আমরা পাইনি, ডিবেটটা আমরা দেখেছি। এবারে প্যানেল নিশ্চয়ই এর মধ্যে আমাদেরকে রেজাল্টটা জানিয়ে দিয়েছে। আমরা কি রেজাল্টটা শুনবো জ্যাভলিন? আমারই তো হার্টবিট বেড়ে গেছে। আচ্ছা, যাই হোক, এত ভনিতা করে লাভ নাই। আমাদের প্যানেল থেকে যে ডিসিশনটা দেওয়া হয়েছে, বিষয়ের পক্ষে এবং বিপক্ষে দুই দল বক্তব্য রেখেছে। পক্ষে ছিল ঢাকা কলেজ এবং বিপক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উভয়ের বক্তব্যের যেই বিভিন্ন মার্কিং করবার যেই ছক রয়েছে, সেখানে একই সঙ্গে উচ্চারণ, যুক্তি, উপস্থাপন সব মিলিয়ে গড় করে আজকের বিজয়ী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে খুবই ভালো বক্তব্য রেখেছেন আমাদের ঢাকা কলেজে যারা রয়েছেন বিতার্কিক, তারাও খুব স্লাইট মার্কিংয়ের কারণে আপনাদেরকে আসলে এই রাউন্ডে পিছিয়ে যেতে হয়েছে। তারই মধ্য দিয়ে আমরা দেখছি যে 2 পয়েন্টের লিড ছিল, তার সঙ্গে আরও 5 যুক্ত হলো, 7 পয়েন্টের লিড। আমরা পরবর্তী সেগমেন্টে চলে যেতে চাই। এক্স্যাক্টলি, আমরা পরবর্তী সেগমেন্টে যাব। পরবর্তী সেগমেন্টটা আমাদের কুইজ রাউন্ড। আপনারা সবাই আমাদের কুইজ রাউন্ডটা এর আগে পার্টিসিপেট করেছেন। এবারে কুইজ রাউন্ডে আপনারা যেই 6 জন আছেন, 6 জনই পার্টিসিপেট করতে পারবেন। টিমের যে কোনো একজন যদি হ্যান্ড রেইজ করেন, আমরা তার কাছেই উত্তরটা নেব। ওকে, যদি তিনি ভুল উত্তর দেন তাহলে কিন্তু মাইনাস হবে এবং অটোমেটিক্যালি অন্য টিম সুযোগ পাবে। এবং আমরা শুরু করছি। আমরা অবশ্যই যার ফোনটা পকেটে অথবা ব্যাগে রেখে দেই। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। না, আপনি যদি প্রথম প্রশ্নটি করেন। ওকে, প্রথম প্রশ্ন। 1986 সালে আর্জেন্টিনার কোচ কে ছিলেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হাত উঠিয়েছেন, উত্তরটি বলবেন। কার্লোস বিরালদো। কার্লোস বিরালদো। এক্স্যাক্টলি, কার্লোস বিলার্দো। উত্তরটি সঠিক হয়েছে। 1986 মেক্সিকোতে যে এই বিশ্বকাপটা আর্জেন্টিনা জিতেছিল এবং সেই বিতর্কিত বিশ্বকাপ যেখানে হ্যান্ড অফ গডের ঘটনা ঘটেছিল, যদিও তারপরে আরও একটা মানে বলা হয় সেই শতাব্দীর সেরা গোলটাও ওই ম্যাচেই হয়েছিল। তো সেই উত্তরটা ঠিক আছে, কার্লোস বিলার্দো। দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আরও 2 পয়েন্ট কিন্তু এগিয়ে গেল এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 18 পয়েন্ট, তারা এখন 18 পয়েন্টে পৌঁছে গেল। দ্বিতীয় প্রশ্নটি আমি করছি। ইতিহাসে প্রথম দেশ হিসেবে 3 বার বিশ্বকাপ আয়োজনের রেকর্ড গড়েছে কারা? কে আগে হাত তুলেছে? ঢাকা কলেজ আগে হাত তুলেছে। 2026 সাল সহ মেক্সিকো। উত্তরটি সঠিক হয়েছে। মেক্সিকো একমাত্র দেশ হিসেবে 3 বার
ফিফার বিশ্বকাপ সেটি আয়োজন করবার সৌভাগ্য তাদের হয়েছে। ওকে, তৃতীয় প্রশ্ন, 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন আপনি আগে হাত তুলেছেন। আর্জেন্টিনা, আচ্ছা। স্টুডিও আস্তিকা। ওকে, পয়েন্ট হয়েছে এবং পয়েন্ট হয়েছে 2 পয়েন্ট, অর্থাৎ 7 থেকে 5-এ নেমে আসলো ব্যবধান। 3টি প্রশ্ন শেষ হয়েছে। পরবর্তী প্রশ্ন জ্যাভলিন। ওকে, 2026 বিশ্বকাপে সর্বমোট কতটি শহরে ম্যাচ আয়োজন করা হয়েছে? জাহাঙ্গীরনগর, আগে হাত কালোসার। তুলেছে। 16টি স্টেডিয়ামে। 16টি স্টেডিয়ামে। জি। কয়টি শহর? যুক্তরাষ্ট্রের 11টি শহর, মেক্সিকো 3টি এবং কানাডার 2টি। এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার, একেবারে বিভাজন করেই তিনি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা চলে গেছে এখন কয় পয়েন্টে? 20 পয়েন্টে। 20 এবং তারা আছে ঢাকা 13 কলেজ পয়েন্টে। রয়েছে 13 পয়েন্টে। ওকে, 4টি প্রশ্ন শেষ। পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্ন, আমেরিকার কোন স্টেডিয়াম 2026 ফিফা বিশ্বকাপের জন্য সাময়িকভাবে ডালাস স্টেডিয়াম নামে পরিচিত? লেটস সি, এবার একটা লেজিট একটা কোশ্চেন আসছে, একটু কঠিন আছে কোশ্চেনটা, দেখা যাক। পাস করেছে, আচ্ছা। ওকে, সঠিক উত্তর AT&T স্টেডিয়াম, আর্লিংটন, টেক্সাস। আরো 5টা প্রশ্ন কিন্তু পাঁচটা শেষ হয়ে গেল। প্রশ্ন বাকি আছে। মাথায় রাখতে হবে পাস করেছেন যেহেতু, তার মানে একটা প্রশ্নের, অর্থাৎ বিশেষ করে ঢাকা কলেজ যেহেতু পিছিয়ে আছে, আপনাদের জন্য কিছুটা কিন্তু ক্ষতি হলো, যদিও সেটা মাইনাস মার্কিংয়ের চাইতে বেটার। এ পর্যায়ে আমি ষষ্ঠ প্রশ্নটি করছি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি কোন শহরে কোন স্টেডিয়ামে? যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে। হার্ড রক, হ্যাঁ। হার্ড রক যুক্তরাষ্ট্রের কোন শহরে? প্রশ্নে কিন্তু ছিল। মিয়ামিতে। মায়ামি, রাইট। সঠিক উত্তর, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর এখন 22 পয়েন্টে পয়েন্টে আছে। চলে গেছে। 6টি প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, 2026 বিশ্বকাপের ফাইনাল ড্র কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আপনি প্রশ্নের উত্তরটি ভুল দিয়েছেন, আমরা 1 পয়েন্ট মাইনাস করতে হচ্ছে। ফাইনাল ড্রটি হয়েছিল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার, সেই জন এফ কেনেডি সেন্টার ইনডোরে, সেখানে ড্রটি অনুষ্ঠিত হয়েছিল। জমকালো একটা ডোনাল্ড ড্র ট্রাম্প সেখানে অনুষ্ঠান ছিলেন, হয়েছিল। আরো বড় বড় রথী মহারথীরা সেখানে আসলে ছিলেন। আমরা Okay, 7টা প্রশ্ন শেষ করে ফেলেছি, সাতটা আর 3টি প্রশ্ন প্রশ্ন বাকি শেষ করে আছে। ফেলেছি। 8 নম্বর প্রশ্ন আমি করছি, ডায়না। আফ্রিকা থেকে এবারে মোট কয়টি দল বিশ্বকাপে অংশগ্রহণ? আফ্রিকা ঠিক, থেকে 6টা দেশ 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। উত্তরটি ভুল হয়েছে। 9টি দল এবার আফ্রিকা থেকে বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণ করেছে। নবম প্রশ্নটি আপনি করবেন, ডায়না। অবশ্যই। 2026 বিশ্বকাপে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন হতে হলে একটি দলকে সর্বমোট কয়টি? এপাশে, হ্যাঁ। 8টি ম্যাচ খেলতে হবে একটি দলকে চ্যাম্পিয়ন হতে হলে। গ্রুপ পর্বে 3টি, রাউন্ড অফ 32, 16, কোয়ার্টার, সেমি, দেন ফাইনাল। 8টা ম্যাচ। উত্তরটি মানে প্রশ্ন ছাড়াই উত্তর দিয়ে ফেলেছেন, তবে উত্তরটি সঠিক হয়েছে। কয়টি ম্যাচ খেলতে হবে? 8টি ম্যাচ খেলতে হবে একটি দলকে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হতে হলে। 10 সব শেষ। নম্বর প্রশ্ন, তাদের পয়েন্ট কত হলো তাহলে? 23 21 আর 2 23। 23 13 পয়েন্ট নিয়ে নির্ধারিত হয়ে গেছে ভাগ্য। তবুও শেষ প্রশ্নটি করছি, অনেকটা নিয়ম রক্ষার। মেক্সিকো 3টি আয়োজক শহরের নাম কি কি? বাস, পাস। সঠিক উত্তর 3টি দিয়ে দেওয়া উচিত। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মন্তেরি, এই 3টি শহরে মেক্সিকোর এবারের 3টি ভেন্যু, স্টেডিয়াম যেগুলোতে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হয়েছে। এবং আমাদের হাতের ডানে টিম জাহাঙ্গীরনগর, তারা আছে 23 পয়েন্টে, এবং হাতের বায়ে টিম ঢাকা কলেজ, তারা আছে 12 পয়েন্টে। ব্যবধানটা অলমোস্ট দ্বিগুণ, 1 পয়েন্টের কারণে দ্বিগুণ হয়নি। এবং ঢাকা কলেজ ওয়েল পারফর্মড, যদিও দিনটা সবার একরকম যায় না, ভালো একটা গেম, আপনারা টাফ টাইম দিয়েছেন, বিশেষ করে যে বিতর্কের সময়টাতে আপনারা কিন্তু বেশ তাদেরকে ঘামিয়ে তুলেছেন, আমি দেখছিলাম। এবং হিট দ্য টার্গেটেও আপনাদের কিন্তু একটা টার্গেটে হিট করেছেন, তারাও একটা করেছে, সমান সমান লড়াই চলছিল। বাট ইটস দ্য রুল অফ দ্য গেম, সামওয়ান হ্যাভ টু গেট এলিমিনেটেড। এবং আজকে দুর্ভাগ্যক্রমে আপনাদেরকে এখানে থামাতে হচ্ছে। তারপরেও কোয়ার্টার ফাইনাল হিসেবে সারা ঢাকা শহরের প্রায় 30টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কম্পিট করে আপনারা কিন্তু সেরা 8-এ এসেছেন। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। এবং জ্যাভলিন, আরেকটা বিষয়, আমরা কিন্তু এই জিনিসটা যে আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল করব, এটা আমরা কখনো অ্যানাউন্স করিনি। সো আপনারা যখন
আপনাদের ক্যাম্পাসে কমপ্লিট করেছিলেন তখন কিন্তু তারা খুব একটা প্রিপারেশন না নিয়েই করেছিলেন, কিন্তু সেখান থেকে আপনারা আসলে টপ 8-এ সিলেক্টেড হয়েছেন। সো এটা আমি মনে করি যে কোনো প্রিপারেশন deal, ছাড়া আমার কাছে এটা এটা আসলে big deal মনে মনে হয় হয়। অবশ্যই এটা বড় একটা কিছু ব্যাপার। বলতে চাচ্ছিলেন? একটু একটা গল্প শেয়ার করতে চাই। এবার Please. যখন বিশ্বকাপ শুরু হয় সো সবাই তো হচ্ছে জার্সি পড়তেছিল বা কিনতেছিল। সো আমি শুনছি যে আপনার ক্যাম্পাসে আসবেন, ডিবেট করবেন, প্রোগ্রাম করবেন, সো যে জিতবে সে একটা আর্জেন্টিনার এই ফ্যান এডিশনের জার্সি পাবে। আমি জাস্ট ওই জার্সিটা পাওয়ার জন্য যে আমি জিতবো অ্যান্ড জার্সিটা অ্যাচিভ করব, ওই জন্য আমি যাই অ্যান্ড ওইখানে জিতি। অ্যান্ড এই সুযোগটা মানে আমি জাস্ট ওই ছোট্ট একটা সুযোগের জন্য গেছিলাম। আমি কিন্তু জানতাম না যে আমার ইস্টার্ন নিউজের এখানে আসতে হবে, আমার জামাল ভুঁইয়া বা হচ্ছে মামুনুল হক বা হচ্ছে গিয়ে আমাদের তপু তপু বর্মন বর্মন ভাইয়ের সাথে হচ্ছে শো করতে হবে। জাস্ট একটা জার্সি জিতার জন্য, ডিবেট জিতার জন্য ওইখানে গেছিলাম। তারপর যে মানে এতগুলো দুয়ার খুলে যাবে সেটা মানে আমার জন্য আনপ্রেডিক্টেবল এবং ছিল। আরো একটা Okay, ব্যাপার, আসলে এই গল্পটা আমাদের নিঃসন্দেহে আমরা আমাদের দর্শকরাও যারা শুনছেন এটা অনুপ্রাণিত হওয়ারই গল্প। জীবনে ছোট ছোট অনেক সুযোগ আসে যেগুলোকে আমরা আসলে খুব বেশি সিরিয়াসলি নিই না, কিন্তু আমার সামনে প্রত্যেকটা যে সুযোগ আসে প্রত্যেকটা দরজাতে আসলে একবার টোকাটা দিতে হয়। কোন দরজা আপনার জন্য অপেক্ষা করছে, কোন মহাসড়কে আপনাকে নিয়ে যাবে, ইউ নেভার নো। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় গল্পটি আপনি শেয়ার করেছেন, আপনাকে ধন্যবাদ। খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স আপনার হয়েছে। এক্স্যাক্টলি, আমাদের নিশ্চয়ই আপনারও মনে আছে আমরা জাহাঙ্গীরনগরে 2টা এপিসোড করেছি এবং সেকেন্ড দিন যেই দিনের এক্সপেরিয়েন্স তিনি শেয়ার করলেন সেদিন কিন্তু আমরা ব্যাপক একটা ঝড়ের আবহাওয়া প্রাকৃতিক ছিল। বিপর্যয়ে হটটা পড়েছিলাম। শুরু হয়েছিল, পিছন থেকে বোর্ডটা আপনাদের উপর পড়তেছিল। এক্স্যাক্টলি, আমরা গল্পটা শুনছিলাম ওনার কাছ থেকে। এটা সত্যিই অনেককে অনুপ্রাণিত করবে আমি আশা করি। জীবনে ছোট ছোট অনেক সুযোগ যেটা আমার সামনে আসে সেটাকে আসলে একবার হ্যাঁ বলে দেখা দরকার, সেই সুযোগগুলো নেওয়া উচিত। কেননা ইউ নেভার নো যেই দরজাটা আপনার সামনে আছে সেখানে টোকা দিয়ে যদি খুলে যায় আপনাকে কোন মহাসড়কে সেটা নিয়ে যেতে পারে এবং সফলতার চূড়ান্ত জায়গাতেও নিয়ে যেতে পারে। আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি আরও একবার, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন। আপনারা শিরোপার পথে আরও একটা ধাপ এগুলেন, সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হয়ে গেছেন এবং কোয়ার্টার ফাইনালে টাফ টাইম দিয়েছে ঢাকা কলেজ ক্যাম্পাস। আপনাদেরকে অভিনন্দন, সেরা 8-এ আপনারা কোয়ালিফাই করেছেন। এটা আজকে আপনাদের দিন ছিল না, এজন্য হয়তো বা এখানে থেমে যেতে হলো, তবে আপনাদেরকে অভিনন্দন। আপনার মনে করেন কোয়ার্টার পর্যন্ত আসতে পারেন, এর আগে রাউন্ড অফ 16। Exactly. এক্স্যাক্টলি শেষ কোচাটা বেড়ে গেল ডায়না। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমাদের দুই পক্ষকেই। আসলে গল্প চলতেই থাকে, আমাদের সবার অনেক গল্প, আর ফুটবল যখন আমাদের প্রসঙ্গ তখন তো সেই গল্পের কোনো শেষ হওয়ার সুযোগ নেই। 90 মিনিট এক্সট্রা টাইম, পেনাল্টি, এরপরেও আসলে লড়াই কথা সেটি চলতে থাকে। সেই লড়াই চলতে থাক। আমরা পরবর্তী দিন আবারও আমাদের দর্শকদের সামনে এমন আরও দুজন কোয়ার্টার ফাইনালিস্টকে নিয়ে আসবো। টিল দেন Keep keep the football fever alive.